আসসালামু আলাইকুম দর্শক। আজকে চতুর্থ দিনের মতো ইরান এবং ইসরায়েল যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকে চতুর্থ দিনেও রাতের বেলা ইরান প্রচণ্ড ভয়াবহভাবে ইসরায়েলের দুইটি শহর তেল আবিব এবং হাইফাতে প্রচণ্ড ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সেই সাথে আজকে সুপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়েও হামলা চালানো হয়। ইসরায়েলের হাইফা শহরটিকে নতুন করে টার্গেট করেছে ইরান। এই শহরটিকে টার্গেট করার অনেকগুলি কারণ আছে। তার মধ্যে সবচেয়ে বড় যেই কারণটি হচ্ছে হাইফাতে ইসরায়েলের সবচেয়ে বড় নৌঘাঁটি এবং সেই সাথে ওইখানে কিছু রাসায়নিক কারখানা রয়েছে তেল পরিশোধনাগার। সব কিছু মিলিয়ে হাইফাটা ইসরায়েলের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি শহর, যেখানকার যেই শহরের মাধ্যমে ইসরায়েলে এখনও পর্যন্ত বিভিন্ন রকমের গোলাবারুদ, অস্ত্র বা বিভিন্ন রকমের সরঞ্জামাদি আদান প্রদানের একটি বড় ক্ষেত্র হাইফা। সেই ক্ষেত্রটিকেই টার্গেট করেছে ইরান। তারা চাচ্ছে হাইফার সমুদ্র বন্দর বা নৌবন্দর যেটিই আছে প্লাস তেল শোধনাগার, এই দুটো জিনিসে যদি আক্রমণ করা যায় তাহলে হয়তোবা ইসরায়েল অনেকটা দুর্বল হয়ে যাবে। আর এই ধারণা থেকেই হাইফাতে অনেক ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির সম্মুখীন করতে সক্ষম হয় ইরান। তবে হাইফার যে নৌ বন্দরটি রয়েছে, যে তেল শোধনাগারটি রয়েছে, সেটি পরিপূর্ণভাবে প্রোটেকশন দিয়ে রাখছে ইসরায়েলের আয়রন ডোম, যার ফলশ্রুতিতে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানা ইরানের জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে। তবে ইরান মুহুর্মুহু আক্রমণের মাধ্যমে সেই প্রচেষ্টা অব্যাহত রেখেছে। শুধু রাতের বেলা নয়, আজকে প্রথমবারের মতো দিনের বেলাও আক্রমণ করলো এই দুটি শহরে ইরান। দিনের বেলাও দেখা গেছে তাদের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উপর আছড়ে পড়ছে। আজকে যেই আক্রমণগুলি হয়েছে সেই আক্রমণের ক্ষয়ক্ষতির সঠিক যেই পরিমাণটা, ইসরায়েলে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই পরিমাণটা আসলে ইসরায়েল গোপন করে যাচ্ছে। ইসরায়েল প্রচণ্ডভাবে সংবাদ মাধ্যমগুলোকে কন্ট্রোল করছে, যার ফলে সংবাদ মাধ্যমগুলো পরিপূর্ণ যেই আক্রমণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সেই জিনিসগুলো সংবাদ মাধ্যমের মাধ্যমে প্রচারিত হচ্ছে না। তারপরও যতটুকু জানা যায়, হাইফা এবং তেল আবিবে যে আক্রমণ ঘটেছে তার ফলে অনেকগুলি ভবন বিধ্বস্ত হয়েছে। তেল আবিবে একটি ইনস্টিটিউট ছিল, যেটা বিজ্ঞান গবেষণা কেন্দ্র, যেখানে আপনার ড্রোন বা পারমাণবিক অস্ত্র বা যেই পারমাণবিক অস্ত্র বা অন্যান্য যে অস্ত্রের গবেষণাগার ছিল সেইটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তার সাথে সাথে আরেকটি ক্ষতিগ্রস্ত হয়েছে ওইখানকার বিমান ঘাঁটি। সেই বিমান ঘাঁটিটাও মোটামুটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে সাময়িকভাবে বিমান চলাচল এখন বন্ধ রয়েছে সেই ঘাঁটিতে। তবে ইরান যে আক্রমণগুলি করছে ইসরায়েলে, লক্ষ্যবস্তু সুনিপুণভাবে আঘাত হানতে সক্ষম হলেও বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই কিন্তু ইরানের দাবি অনুযায়ী 1/3 বা 1/3 ক্ষেপণাস্ত্র তারা আয়রন ডোম বা অন্যান্য মাধ্যমে ধ্বংস করতে সক্ষম হয়েছে। এর অবশ্য কারণও আছে। ইরান থেকে যেই ড্রোনগুলি ছোড়া হচ্ছে বা যে ক্ষেপণাস্ত্রগুলি ছোড়া হচ্ছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, সুপারসাইন বা কামিকাজি ড্রোন, যেগুলোই ইসরায়েলের উপর আঘাত হানার জন্য ছোড়া হচ্ছে, সেগুলো আসলে আসার সময় তাদের গতিপথে প্রথমত ইরাককে অতিক্রম করতে হয়, তারপর জর্ডান, তারপর এসে ইসরায়েলে আঘাত হানে। তো ইরাকে আমেরিকার ঘাঁটি রয়েছে, সেই ঘাঁটি থেকে আমেরিকান সোলজাররা তাদের বিভিন্ন রকমের আকাশ থেকে ঘাঁটি থেকে আকাশে ক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের মাধ্যমে বা যুদ্ধ বিমানের মাধ্যমে বেশ কিছু ক্ষেপণাস্ত্র ইরানের ধ্বংস করতে সক্ষম হয়। পরবর্তীতে যেগুলো বেঁচে যায় সেগুলো আবার জর্ডানের প্রতিহতের মুখে পড়ে, জর্ডান সেগুলোকে প্রতিহত করতে চেষ্টা করে। তারপরে যেগুলো থেকে যায় সেগুলো ইসরায়েলে আঘাত হানে। সুতরাং এই দীর্ঘ পথে এতগুলি প্রতিবন্ধকতা পেরিয়েও
যেই সুনিপুণ দক্ষতার সহিত এবং সঠিক লক্ষ্যবস্তুতে ইরানের যেই ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হানছে ইসরায়েলের বুকে, আসলে এটা অবাক করার মতো বিষয়। এটা খুবই অবাক করার বিষয় যে এতগুলো 3 জায়গায় বাধার সম্মুখীন হওয়ার পরও সেই বাধাগুলোকে সুন্দরভাবে পাশ কাটিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হেনেই চলেছে। যাই হোক, আজকের সর্বশেষ যেই তথ্য, সেই তথ্যে যতটুকু জানা গেল যে পাকিস্তান এবং ইরানের মধ্যে 5টি জেলায়, পাকিস্তানের 5টি জেলা দিয়ে ইরানের বর্ডার বা সীমান্ত রয়েছে। সেই সীমান্তটিকে পাকিস্তান বন্ধ করে দিয়েছে। অবশ্য এর যথাযোগ্য কারণও রয়েছে, যেহেতু ইরানে এখন একটি যুদ্ধ উত্তর পরিস্থিতি তৈরি হচ্ছে, সুতরাং পাকিস্তানকে ব্যবহার করে ইরানের ভিতরে কেউ নাশকতা চালিয়ে বা ইরানের ভিতরে মোসাদের যেই চক্রান্ত চলছে, মোসাদের যেই গোপন হানা চলছে, সেই হানায় তারা যদি পাকিস্তানকে ব্যবহার করে নিরাপদভাবে ইরানে আক্রমণ করে পালিয়ে যেতে না পারে, তার জন্য আসলে অনেকটা প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করেছে পাকিস্তান। তবে পাকিস্তান বলছে যে তাদের যেই বাণিজ্য ইরানের সাথে রয়েছে, সেই বাণিজ্যটা চলবে, সেইখানে কোনো রকম বাধার সম্মুখীন হবে না। তারপর আরেকটি উল্লেখযোগ্য ঘটনা, সেটা হচ্ছে হাইফাতে আপনার আমেরিকার দূতাবাসের খুব কাছেই একটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ ঘটে, যার আঘাত কিছুটা দূতাবাসে লেগেছে। তবে দূতাবাসের কোনো কর্মকর্তারা এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের বর্ণনা জানাননি বা হতাহত রিপোর্ট পেশ করেননি। তবে আমেরিকা এই সুযোগটা নিতেও পারে, কারণ আমেরিকা বারবার বলে আসছিল তাদের কোনো সেনা দূতাবাস বা তাদের কোনো ক্যাম্পে যদি ইরান আক্রমণ চালায়, তাহলে আমেরিকা সেটা প্রতিহত করবে এবং ইরানকে কঠিন জবাব দিতে হবে। আর তৃতীয় যে আরেকটি বিষয়, সেটি হচ্ছে আজকেও ইরান এবং ইসরায়েল যে যুদ্ধ, সেই যুদ্ধের যাতে দীর্ঘায়িত না হয়, যুদ্ধ বন্ধের জন্য আজকেও ইরানের সাথে এবং ইসরায়েলের সাথে দফায় দফায় আলোচনা হয়েছে দুই দেশের সরকারের সাথে। তবে ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, যতক্ষণ না পর্যন্ত ইসরায়েলের যে হামলা ইরানের উপর করেছে তার যথাযোগ্য জবাব ইরান না দিতে পারে, ততক্ষণ পর্যন্ত তারা হামলা বন্ধ করবে না। সর্বশেষ যতটুকু জানা গেছে, ইসরায়েলের এই হামলায় ইরানে এখন পর্যন্ত 128 জনের বেশি প্রাণহানি ঘটেছে এবং প্রায় 1000-এর উপরে মানুষ হতাহত হয়েছে। অপরদিকে ইরানে যারা যে মোসাদ, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা, যারা ইরানের ভূমিতে যে আঘাতটা হলো, যার ফলে 20 জন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা, 6 জন পরমাণু বিজ্ঞানী সহ অনেক মানুষ হতাহত হয়েছে, সেই মোসাদের কয়েকজন সদস্য, গতকালকে পর্যন্ত আমরা জানতাম 4 জন, আজকে আবার আরও 2 জন নতুন করে যোগ হয়েছে, মোট 6 জন সদস্যকে মোসাদের অ্যারেস্ট করা হয়েছে, গোয়েন্দা সংস্থা মোসাদের। এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ড্রোন বানানোর সরঞ্জাম এবং 3 তলা একটি ভবনের ড্রোন তৈরির কারখানার সন্ধানও পাওয়া গেছে। এবং প্রায় 2000-এরও উপরে কেজির উপরে বিস্ফোরক পাওয়া গেছে, যেগুলো দিয়ে তারা ড্রোন বা স্থানীয় যে বিস্ফোরণগুলি ঘটেছিল গত 3 দিন আগে শুক্রবার ইরানের বুকে, সেগুলো দিয়ে তারা এই বিস্ফোরণগুলি ঘটিয়েছিল। তো যাই হোক, এই পর্যন্ত ছিল সর্বশেষ ইরান এবং ইসরায়েল যুদ্ধের সর্বশেষ আপডেট। তারপরেও যদি আরও কোনো নতুন আপডেট থাকে, অবশ্যই আপনাদেরকে জানানো হবে এবং প্রতিদিনই চেষ্টা করব যতটুকু সম্ভব বস্তুনিষ্ঠ তথ্য আপনাদেরকে উপস্থাপন করার জন্য। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।